is the likely diagnosis. And a 38-year-old woman is seen in the emergency department with a history of collapse. She recalls rushing for the bus before feeling pain. Her brother recently died suddenly. On examination, he has jerky pulse, double apex beat, and mid systolic murmur. আর diagnosis আছে hypertrophic obstructive cardiomyopathy. এটা কোন ধরনের ইনহেরিটেন্স? অটোসোমাল ডোমিনেন্ট অর রিসিসিভ? অটোসোমাল ডোমিনেন্ট। ইন্ডিকেশন অফ চয়েস কি হবে এখানে? ইকোকার্ডিওগ্রাফি। আচ্ছা, ড্রাগস কন্ট্রাইন্ডিকেটেড কোনগুলা? আইনোট্রপস, ভ্যাসোডাইলেটর, এস ইনহিবিটর। ওকে। আর ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে? আইসিডি। তাহলে এগুলো হচ্ছে আমাদের এইচএসএম থেকে কোশ্চেন আসতে পারে। আর একটা আসতে পারে যে হেভি চেন মায়োসিন হেভি চেন মিউটেশন থাকে। এরপরে এপসিলন potential is seen in the ECG of patients with which one of the following? রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লেসিয়া। তাহলে নর্মাল আমাদের যে ওয়েভগুলো আছে পি ওয়েভ, কিউ, আর এস, টি, এর বাদে আরো কয়েকটা ওয়েভ আমাদের লাগে। এর মধ্যে একটা হচ্ছে ইউ ওয়েভ। কোথায় পাওয়া যায়? হাইপোক্যালেমিয়াতে। তারপরে আরেকটা হচ্ছে জে ওয়েভ, হাইপোথার্মিয়াতে। তাহলে এই দুইটা হচ্ছে প্রিভিয়াস এফসিপিএস এর কোশ্চেন। এর বাইরে আসতে পারছে ডেল্টা ওয়েভ। কোথায় পাওয়া যায়? ডাব্লিউ। আর লাস্ট আসতে হয় যে এপসিলন ওয়েভ, এপসিলন পোটেনশিয়াল। তাহলে এটা পাওয়া যাচ্ছে এডমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি বা এডমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লেসিয়া। তাহলে এই চারটা ওয়েভ হচ্ছে আমাদের নর্মাল ইসিজি ওয়েভের বাদে পরীক্ষায় সিঙ্গেল হিসেবে আসে। Which investigation would confirm the underlying cardiological diagnosis? The 25-year-old computer program suddenly develops dysphagia and right-sided weakness. He is obese and BMI 30 kg, 34 kg per meter square. Left leg is swollen. His blood pressure is 155 by 85 millimeter mercury. Pulse 85 regular. পেশেন্টে একটা ডিভিটি আছে আর প্রেজেন্ট করছে হেমিপ্যারেসিস এন্ড ডিসপেশিয়া নিয়ে। মানে স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করছে। ডায়াগনোসিস হচ্ছে পেটেন্ট ফোরামেন ওভালি। ইনভিশন অফ চয়েস কি? ট্রান্সইসোফেজিয়াল ইকোগ্রাফি উইথ বাবল স্টাডি। তাহলে ফোরামেন ওভালিটা কোথায় থাকে? তাহলে ফার্স্ট হচ্ছে এই কোয়েশনটা মনে রাখতে হবে। একটা হচ্ছে ভেনাস এই ইনলেটার লেগ সোয়েলিং বা ডিভিটি প্লাস স্ট্রোক, এই কম্বিনেশন যদি থাকে তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে পেটেন্ট ফোরামেন ওভালি। এটাতে পরীক্ষায় মেইনলি সিনারি আসে। যদি পিএফও না থাকে সেক্ষেত্রে ইএসডিটা একটু মনে রাখতে হবে। তবে পিএফও থাকলে পিএফও অপশন। আর ইনভেশন অফ চয়েস বা গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ট্রান্স ইসোফেজিয়াল ইকো, ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি উইথ বাবল স্টাডি। এখানে কি দিয়ে করা হয়? স্যালাইন দিয়ে করা হয়। তো বলে এজিটেড স্যালাইন বা স্যালাইনটা মনে রাখবেন। এটা অনেক দেওয়া থাকতে পারে ট্রান্স ইসোফেজিয়াল ইকো উইথ এজিটেড স্যালাইন, অথবা কন্ট্রাস্ট ট্রান্স ইসোফেজিয়াল ইকো, অথবা ট্রান্স ইসোফেজিয়াল ইকো উইথ বাবল স্টাডি। যেটা থাকুক সেটাই হবে অ্যান্সার। তাহলে বাবল স্টাডিতে কি দেখায়? বাবলটা এই যে ফোরামেন ওভালিটা পাস করতেছে না, এটা দেখা যায়। তাহলে এটার সাথে সিগনিফিকেন্স কি ফোরামেন ওভালি থাকার? মানে আমাদের নর্মাল হার্টে যদি চিন্তা করি,
প্যারাডক্সিক্যাল এম্বুলাস, রাইট। তাহলে আমাদের সিস্টেমিক সার্কুলেশন যায় হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে। তাহলে স্ট্রোক হইতে হলে এখান থেকে আমাদের কোনো একটা এম্বুলাস যাইতে হবে। আর যখন ডিভিটি থাকে, তাহলে ডিভিটি হচ্ছে ভেনাস সিস্টেমের থ্রোম্বাস। তাহলে ভেনাস সিস্টেম থেকে আসবে কোথায়? আমাদের রাইট এট্রিয়ামে বা ইনফ্রাভেনাকার মাধ্যমে। রাইট এট্রিয়াম থেকে যাবে কোথায়? রাইট ভেন্ট্রিকল, সেখান থেকে পালমোনারি সার্কুলেশন, সেখান থেকে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এইভাবে একটা এম্বুলাস আসা পসিবল না। তাহলে কোনো একটা পেশেন্ট ডিভিটির পরে যদি স্ট্রোক হয়, তার মানে এটা ইন্ডিকেট করে এখানে কোনো একটা গ্যাপ আছে, যেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশনকে স্কিপ করতেছে। তাহলে এখানে যদি একটা গ্যাপ থাকে, মানে পেটেন্ট ফোরামেন ওভালি থাকে, যেটা রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম মাঝখানে, তাহলে থ্রোম্বাস থেকে এম্বুলাস ফর্মেশন হবে। সেটা ইনফ্রাভেনাকালে রাইট এট্রিয়ামে যাবে, এখান থেকে লেফট এট্রিয়ামে যাবে, তারপর লেফট থেকে লেফট ভেন্ট্রিকল এন্ড দেন দ্য সিস্টেম সার্কুলেশন চলে। এটা সিগনিফিকেন্স আর কি, যে কোনো একটা পেশেন্ট যদি ডিভিটি থেকে স্ট্রোক হয়, তাহলে এর মানে হচ্ছে এখানে কোনো একটা পেটেন্ট ফোরামেন আছে বা কোনো একটা ওপেনিং আছে। আদারওয়াইজ ডিভিটি থেকে স্ট্রোক হওয়াটা আনলাইকলি। ডিভিটি থেকে হয় কোনটা মিলি? পালমোনারি এম্বোলিজম হতে পারে। তাহলে পেশেন্টের ডিভিটি থেকে পালমোনারি এম্বোলিজম হয়, এটা হচ্ছে কমন ফেনোমেনন। যদি পালমোনারি এম্বোলিজম না হয় স্ট্রোক হয়, তাহলে আমরা চিন্তা করবো পেটেন্ট ফোরামেন ওভালি আছে। সেক্ষেত্রে আমাদের ইনভেশন চয়েস হবে ট্রান্সফিজিয়াল ইকো উইথ বাবল স্টাডি। এটা কিন্তু পরীক্ষা খুব কমনলি আসে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? A young man comes to the emergency department complaining feeling unwell and palpitation. Supraventricular tachycardia is confirmed in ECG. He responds to carotid sinus masses. Subsequently, the ECG shows PR interval 0.09 second, widened QRS complex in all leads with a slat up stroke, dominant R in wave V1 and left acceleration. Diagnosis হচ্ছে WW syndrome. তাহলে আমাদের নর্মাল PR ইন্টারভ্যাল কত? 0.2 সেকেন্ড। তাহলে এটা বলা হয় 3 থেকে 5 স্মল স্কোয়ার। প্রত্যেকটা স্মল স্কোয়ার হচ্ছে কত? 40 মিলি সেকেন্ড। তাহলে 120 থেকে 200 মিলি সেকেন্ড বা 0.12 থেকে 0.2 সেকেন্ড। তাহলে পয়েন্ট এখানে আছে কত? 0.09 সেকেন্ড। তার মানে এটা শর্ট পিয়ার ইন্টারভাল। তাহলে শর্ট পিয়ার ইন্টারভাল পাওয়া যায় কোথায়? WPW তে। আর প্রলং পিয়ার পাবো কোথায়? যদি হার্ট ব্লক থাকে। প্রলং পিয়ার আমরা পরে হাইপোসিনারিও পাবো। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে WPW সিনড্রোম। WPW সিনড্রোমের ক্ষেত্রে কিউরেটিভ ট্রিটমেন্ট কোনটা? অ্যাবলাশন, সার্জিক্যাল আর রেডিও ফ্রিকোয়েন্সি। তাহলে WW ক্ষেত্রে কিউরেটিভ ট্রিটমেন্ট হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। আর WW ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেট ড্রাগ হচ্ছে কি কি আছে? ডিগক্সিন, বিটা ব্লকার, ভেরাপামিল, এডিনোসাইন। তাহলে আমরা বলছিলাম এ ফর এডিনোসাইন, বি ফর বিটা ব্লকার, সি ফর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার লাইক ভেরাপামিল, ডিগক্সিন। তাহলে এগুলো যদি কন্ট্রাইন্ডিকেটেড হয়, তাহলে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আমরা কি দিয়ে করতে পারি প্রোফাইলিক্স হিসেবে? ফ্লেকেনাইড একটা, আর একটা প্রোপাফেনন। তাহলে WPW হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে যে কোশ্চেন গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো বারবার রিভাইজ দিতে হবে। পরীক্ষায় ভালো করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কমন জিনিস ভুল করা যাবে না। আনকমন জিনিস ভুল করলে এটার জন্য ফেল হয় না ইউজুয়ালি। কমন জিনিস কোনোভাবে ভুল করা যাবে না। WW থেকে আমরা যে কয়েকটা পড়লাম, এই কয়টা পরীক্ষা কোশ্চেন আসে। Which one of the following combinations of drugs is best suited for her in terms of relieving symptoms and mortality benefit once her fluid balance has been appropriately managed? তাহলে পেশেন্ট ডায়াগনোস কি? 55-year-old obese woman presents with worsening dyspnea and ankle swelling due to end stage heart failure. তাহলে বাকি কিছু আর দেখা দরকার নেই। পেশেন্টে এন্ড স্টেজ হার্ট ফেলার আছে, পেশেন্টের ভলম স্ট্যাটাস কারেক্ট করা হয়েছে। এখন এরপরে পেশেন্টে কি কি ড্রাগ দিবেন? তাহলে দুইটা জিনিস আমাদের খুব আসে। একটা হচ্ছে এমআই পেশেন্টে কি কি ড্রাগ দিব হসপিটালাইজেশনের পরে, ছুটির পরে, আর হার্ট ফেলার পেশেন্টে কি কি দিব। দুইটা ডিভিশন আছে কিন্তু। তাহলে কি কি দেবো আমরা?
ই। তাহলে আমরা জায়গায় বলছিলাম কি কি ড্রাগ আমরা দিই, একটা হচ্ছে এ ফর এসি ইনহিবিটর or ARB or ARNI, angiotensin receptor blocker, neprilysin inhibitor. সেকেন্ড হচ্ছে বিটা ব্লকার, থার্ড হচ্ছে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা স্পাইরোলেক্টন। আর বলছিলাম কি এর সাথে আমরা দিতে পারি SGLT2 ইনহিবিটর দিতে পারি, আর চাইলে হাইড্রোলাইজিন দিতে পারি অথবা নাইট্রেট দিতে পারি। আর বিটা ব্লকারের পরিবর্তে আমরা দিতে পারি কি ইভারবিয়াটিন দিতে পারি, যদি বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড হয় অথবা ইফেক্টিভ না হয়। আর ফ্লুরাভালোর থাকলে আমরা ডায়াবেটিস দিতে পারি ফুরোসামাইড। তাহলে এই কম্বিনেশনটা আমরা পেশেন্ট হার্ট ফেলার দিতে পারি। তাহলে ডাইমিপিল হচ্ছে এসি ইনহিবিটর আছে, বিটা ব্লক আছে বিসোপ্রোল, মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আছে স্পাইরোলেক্টন, আর আছে ফুরোসামাইড ফর ডায়াবেটিস হিসেবে। আর এর সাথে চাইলে আমরা SGLT2 ইনহিবিটর অ্যাড করতে পারি। স্পাইরোলেক্টনের অ্যাডভার্স ইফেক্ট কি? দুইটা পরীক্ষায় আসে। পেইনফুল গাইনোকোমেশিয়া, একটা হচ্ছে হাইপোক্যালেমিয়া হবে, হাইপারক্যালেমিয়া। তাহলে একটা হচ্ছে এটা পটাশিয়াম বাড়ায়, আর একটা হচ্ছে গাইনোকোমেশিয়া করে। তাহলে এই গাইনোকোমেশিয়াটা হবে পেইনফুল। Which one of the following is the most likely causative organism? তাহলে 50-year-old man had a mechanical aortic valve replacement for severe aortic stenosis and was discharged home 10 days later. Two weeks later, he started feeling unwell and had lethargy, nausea, and pyrexia of 38.3 degrees Celsius. Echocardiography showed hesitations on aortic valve. তাহলে মেকানিক্যাল ভালভ রিপ্লেসমেন্ট করছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস ডেভেলপ করছে। অর্গানিজম স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস। তাহলে এখান থেকে যদি পেশেন্টের করে তাহলে অর্গানিজম হবে স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস। আর ভিরিডেন্স হচ্ছে যদি ডেন্টাল প্রসিডিউর করে কোনো, তারপরে হচ্ছে স্টেফিলোকক্কাস ভিরিডেন্স। আর স্টেফিলোকক্কাস অরিয়াস হচ্ছে যদি অ্যাকিউট প্রেজেন্টেশন হয় অথবা আইভি ডিয়াগনোসিস হয়। আর স্টেফিলোকক্কাস বোভিস বা গ্যালোলাইটিকাস, এটা হচ্ছে যদি বায়োল অল্টারেশন থাকে বা ক্লোনিক ম্যালিগনেন্সি, এগুলো চিন্তা করি সেক্ষেত্রে। তাহলে কয়েকটা অর্গানিজমের নাম আমাদের মনে রাখা লাগবে। Which one of the following antihypertensive would you initiate for this patient? A 20 weeks pregnant woman, history of asthma, required ITU admission, noted to have consistent blood pressure 170/95 Nm/K. তাহলে এই কোশ্চেনটা মেইনলি আসছে হচ্ছে যে আমাদের প্রেগনেন্সি একটা চ্যাপ্টার আছে ডিভিশন ম্যাটারনাল মেডিসিন, ওখান থেকে প্রেগনেন্সিতে কোন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগগুলো সেফ। না, ডিলিটাজিম সেফ না। তাহলে প্রেগনেন্সিতে অ্যান্টি হাইপারটেনসিভ সেফ কি কি আছে? আমরা কমনলি যেটা ইউজ করি ল্যাবেটালল, 2 নম্বর আছে নিফেডিপিন, এরপর আছে মিথাইল ডোপা। তাহলে এই তিনটাই হচ্ছে কমনলি ইউজ করা হয়, যেগুলো অবস্টেট্রিক্সে খুবই কমনলি ইউজ করে তিনটা। আর এর বাইরে সম্ভবত আরেকটা আছে, আরেকটা ড্রাগ, ওইটার নাম ভুলে গেছি আমি। এই তিনটা কমনলি ইউজ করা হয়। তাহলে এখানে আছে নিফেডিপিন, হাইড্রোলেজিন, সম্ভবত হাইড্রোলেজিন, দেখে নিন। তাহলে এটা হচ্ছে ডেভিডসন একটা বক্স আছে মেটাল মেডিসিনে, সেফ অ্যান্টিহাইপারটেনসিভ ইন প্রেগনেন্সি। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে ওই বক্সটা থেকে। Which one of the following is the most suitable management? তাহলে পেশেন্ট কি 30-year-old pilot who is otherwise fit and well found to have WPW syndrome with pre-excitation pattern on a routine ECG. The pilot does not report any symptoms. তাহলে এই কোশ্চেন এফসিবিএস আসার সম্ভাবনা কম। এটা দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল পারপসে ডিসকাস করার জন্য, একটা সেম আছে
সরি, এটা নেট কানেকশন লস হয়ে গেছিল। তাহলে হচ্ছে একজন পাইলট, তার হচ্ছে WW সিনড্রোম আছে এবং অ্যাসিম্পটোমেটিক এটা আবার। এই ক্ষেত্রে ট্রিটমেন্টের চয়েস কি হবে? এখন কি শোনা যাচ্ছে? ওকে, তাহলে এটার ক্ষেত্রে রাইট অ্যান্সার আছে রেডি ফ্রিকোয়েন্সি ক্যাথেটার অ্যাবলেশন অফ এক্সরে পাথওয়ে। তাহলে এই ধরনের কোশ্চেন এমসিকিউতে একটু কমনলি আসে। তাহলে হচ্ছে যেমন প্রফেশন, যেমন পাইলট, তারপর হচ্ছে হেভি ভেহিকলস ড্রাইভার বা পাবলিক ট্রান্সপোর্ট ড্রাইভার যারা, তাহলে এইসব পেশেন্টে যদি ইমার্জেন্সি কোনো কন্ডিশনাল রিস্ক থাকে, লাইক কোনো অ্যারিথমিয়া বা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া অথবা হচ্ছে সিজার বা এপিলেপসি, তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের অপটিমাল ট্রিটমেন্ট বা ম্যাক্সিমাম ট্রিটমেন্ট করতে হবে। তাহলে একজন পাইলট, তার WW আছে, এটা যদি আমরা এই অবস্থায় রেখে দিই এবং তার যদি কোনো অ্যারিথমিয়া হয় বা পেশেন্ট যদি কনফিউশন স্টেজ চলে বা আনকনসিয়াস হয়ে যায়, তাহলে এটা খুবই একটা ক্যাটাস্ট্রফি হতে পারে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের রেডি ফ্রিকোয়েন্সি ক্যাথেটার অ্যাবলেশন করতে হবে। একইভাবে এই ধরনের পেশেন্ট যদি রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া রিস্ক থাকে বা ডায়াবেটিক পেশেন্ট, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো ইনসুলিনটাকে অ্যাভয়েড করা, সালফোনিক ড্রাগগুলো অ্যাভয়েড করা, যেগুলো হাইপোগ্লাইসেমিয়া করে। এই টাইপের কোশ্চেন এসে ইউনিভার্সিটি পরীক্ষায় আসে, যেরকম হেভি ভেহিকল ড্রাইভার বা পাইলট, তার ডায়াবেটিক পেশেন্ট, সেক্ষেত্রে আমরা অ্যান্টিডায়াবেটিক ড্রাগ কোনটা চয়েস করবো। তাহলে ওখানে সব অপশন থাকে ইনসুলিন এবং হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট, এই দুটোর মধ্যে। তাহলে যেটা হাইপোগ্লাইসেমিয়া কম করে বা হাইপোগ্লাইসেমিয়া করে না, সেই ড্রাগগুলো এখানে চয়েস করতে হবে। তারপর যদি পেশেন্ট এপিলেপসি বা সিজার থাকে, তাহলে তাদেরকে অবশ্যই নোটিফাই করতে হবে যাতে তারা এই প্রফেশনটা অ্যাভয়েড করে অথবা হচ্ছে একটা সার্টেন স্টেজ পর্যন্ত এটা বন্ধ রাখে। আর যদি ধরনের অ্যারিথমিয়ার কোনো রিস্ক থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অপটিমাল বা গোল্ড স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্ট আছে সেটা করতে হবে। তাহলে এই প্রফেশনগুলো আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, যে প্রফেশনগুলোতে মানে পাবলিক রিলেটেড বা কোনো ক্যাটাস্ট্রফি হতে পারে। তাহলে এই পেশেন্টগুলো অ্যাসিমপ্টোমেটিক হলেও আমাদেরকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে এবং যেটা কিউরেটিভ ট্রিটমেন্ট সেটা করতে হবে। Which one of the following conditions is most likely to produce a wide, relatively fixed split SA2 second heart sound? আচ্ছা, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, এটা এমএসকিউ কোশ্চেন মেইনলি, তারপর দেওয়া হয়েছে কারণ কমন একটা জিনিস। ওয়াইড ফিক্সড স্প্লিটিং পাওয়া যাচ্ছে ASD তে, এটা আমরা সবাই জানি। আর একটা কজ আছে, না পারলেও সমস্যা নেই, এটা হচ্ছে রাইট বান্ডল বিয়াস ব্লক উইথ হার্ট ফেলার। এটা জাস্ট একটু মনে রাখলে হবে, এটা ডেভিডসনের খুব সম্ভবত নাই, ASD টা জানলেই হবে। Which one of the following anti-arrhythmic drugs has the highest risk of producing crossoresia pointis? তাহলে এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে রাইট অ্যান্সার আছে সোটালল। সোটালল অ্যান্টি ড্রাগস কোন ক্লাসের মধ্যে পড়ে? এটা অনেকগুলো ক্লাসের মধ্যে পড়ে, মেইনলি কোনটা? ক্লাস 3। তাহলে বিটা ব্লকার গুলো হচ্ছে ক্লাস 3 ড্রাগস। What is the most likely diagnosis? 25-year-old medical student noticed he had a murmur when he tested his new stethoscope. On assessment in the cardiology clinic, he has found to have a harsh systolic murmur over the pericardium, which did not change with inspiration. ECG showed features of biventricular hypertrophy. তাহলে ডায়াগনোসিস কি? পেশেন্টের সিস্টোলিক মারমার আছে ওভার দ্য pericardium and biventricular hypertrophy. আর ডায়াগনোসিস ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আর আমাদের সিস্টোলিক মারমার কি কি আছে এটা একটু জানা লাগবে ফার্স্টে। সিস্টোলিক মারমার ইউজুয়ালি হয় দুই ধরনের, একটা ইজেকশন সিস্টোলিক মারমার বা মিড সিস্টোলিক মারমার বলা হয়, আর একটা হচ্ছে প্যান সিস্টোলিক মারমার বা হলো সিস্টোলিক মারমার, একই কথা। ইনজেকশন সিস্টোলিক মারমার কি কি আছে কমনলি? অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, আর হচ্ছে ASD, এই তিনটাই বেশি আসে। এছাড়া পুরো মারমারগুলো হতে পারে। প্যান সিস্টোলিক মারমারের মধ্যে আছে
মাইটাল রিগাজিটেশন, ট্রাইকাসপিড রিগাজিটেশন, আর একটা হচ্ছে ভিএসডি। এর মধ্যে রেসপিরেশনের সাথে চেঞ্জ হয় মেইনলি হচ্ছে ট্রাইকাসপিড রিগাজিটেশন। এটা কি হয়, ইন্সপিরেশনে লাউড হয় আরো বেশি। এমআর আর ভিএসডি ইউজুয়ালি চেঞ্জ হয় না, ইন্সপিরেশন তেমন কোনো চেঞ্জ হয় না এই রেসপিরেশনের সাথে। এমআর এর ক্ষেত্রে আমরা কি পাবো, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাবো নাকি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাবো? এলভিএইচ পাবো। আর ট্রাইকাসপিডের ক্ষেত্রে পাবো রাইট ভেন্ট্রিকুলার। আর ভিএসডি ক্ষেত্রে থাকবে বাই ভেন্ট্রিকুলার। আচ্ছা, ভিএসডি কি অ্যাসাইনোটিক নাকি সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ? শেয়ারিং অন করা আছে। তাহলে ইনিশিয়ালি থাকে হচ্ছে অ্যাসাইনোটিক। সায়ানোটিক হলে সেটাকে আমরা কি বলি? আইসেনমেনজেস সিনড্রোম। আর কোথায় কোথায় হইতে পারে? পিডি একটা টপ ছিল নাকি এসডি ছিল? তাহলে এটা হচ্ছে খুবই সহজ জিনিস। আমাদের লেফট সাইডের যে হার্টটা, লেফট ভেন্ট্রিকল এবং লেফট অ্যাট্রিয়াম, এখানে কি থাকে, অক্সিজেনেটেড ব্লাড থাকে মেইনলি। আর রাইট সাইডে থাকে হচ্ছে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড। আমাদের হার্টের চেম্বারের প্রেশার কোন দিকে বেশি, লেফটে নাকি রাইটে? লেফটে প্রেশার বেশি, যেহেতু লেফট সাইডটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের সাথে রিলেটেড। তাহলে এখানে যদি কোনো ওপেনিং থাকে আমাদের, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তাহলে ব্লাড গুলো যাবে কোথায়? লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামে। কারণ অক্সিজেন ব্লাডটা ডিঅক্সিজেন ব্লাডের সাথে মিশতেছে, আলটিমেটলি ব্লাডটা যাবে কোথায়, পালমোনারি সার্কুলেশনে চলে যাবে, গিয়ে অক্সিজেশন হবে। তাহলে সিস্টেমিক সার্কুলেশনে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে না, এই কারণে এটা থাকবে অ্যাসাইনোটিক। পিডি এর ক্ষেত্রে কি হয়, ডিসেন্ডিং অ্যাওর্টার সাথে পালমোনারি অ্যাওর্টা কানেকশন থাকে। এখানেও প্রেশার কোথায় বেশি, অ্যাওর্টাতে প্রেশার বেশি, সো ব্লাডটা কি হবে, অ্যাওর্টা থেকে পালমোনারি সার্কুলেশনে যাবে। কারণ তিনটা ক্ষেত্রে অক্সিজেনেটেড ব্লাডটা ডিঅক্সিজেনের সাথে মিক্সড হইতেছে, কারণ সিস্টেমিক সার্কুলেশনে কোনো ডিঅক্সিজেন ব্লাড আসতেছে না, এই কারণে এগুলো ইনিশিয়ালি থাকবে অ্যাসাইনোটিক। কারণ যখন কন্টিনিউয়াসলি এভাবে ব্লাড যাইতে থাকবে একটা সময় কি হবে, এই সাইডে আস্তে আস্তে প্রেশার বাড়তে থাকবে, রাইট সাইডে, যেহেতু এখানে বেশি ব্লাড এগেনস্টে কাজ করা লাগতেছে। যখন রাইট অ্যাট্রিয়াম বা রাইট ভেন্ট্রিকলের প্রেশার বা পালমোনারি সার্কুলেশনের প্রেশারটা লেফট সাইড থেকে বেশি হয়ে যাবে, তখন কি হবে, এই যে সার্কুলেশন যেটা ছিল এটা রিভার্সাল হবে, শান্ট। তখন কি হবে, ভিএসডি ক্ষেত্রে ডিঅক্সিজেন ব্লাডটা অক্সিজেন ব্লাড এর সাথে মিক্সড হবে, গিয়ে লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। এএসডি ক্ষেত্রে কি হবে, রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা তখন লেফট অ্যাট্রিয়ামে এসে অক্সিজেন ব্লাডের সাথে মিক্সড হবে। পালমোনারি সার্কুলেশন যদি প্রেশার বেড়ে যায়, তখন এখান থেকে ব্লাডটা যাবে অ্যাওর্টাতে, ডিঅক্সিজেন ব্লাড। তাহলে এই ক্ষেত্রে কি হবে, তখন সায়ানোটিক হার্ট ডিজিজ হয়ে যাবে। এই সময় কি হচ্ছে, ডিঅক্সিজেন ব্লাড গুলো অক্সিজেন ব্লাডের সাথে মিক্সড হয়ে যাচ্ছে। তাহলে এই যে রিভার্সালটা হলো, এটাকে বলা হয় আইসোমেজাস সিনড্রোম। তাহলে কোথায় কোথায় পাইতেছি, এএসডি ক্ষেত্রে, ভিএসডি ক্ষেত্রে, আরেকটা পেটেন্ট ডাক্তার আর্থ্রাইটিস পিডি এর ক্ষেত্রে। তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের আইসোমেজাসের কমন কজ। In addition to oxygen, which one of the following is the appropriate management for this patient? A 30-year-old woman presents with pleuritic chest pain and hemoptysis.
Her blood pressure is stable at 138/80 millimeter mercury. CTPA shows evidence of bilateral basal pulmonary emboli. তাহলে পেশেন্ট স্টেবল পালমোনারি এম্বোলিজম। তাহলে স্টেবল পালমোনারি এম্বোলিজম হলে তার ট্রিটমেন্ট কি হবে? আনস্টেবল হলে তো আমরা আগের দিন বলছিলাম যে প্রথমে আইভি ফ্লুইড দেবো, এরপরে হচ্ছে যে থ্রোম্বোলাইসিস করবো। না, থ্রোম্বোলাইসিস আমরা করবো আনস্টেবল পেশেন্ট। স্টেবল পেশেন্টের থ্রোম্বোলাইসিস দরকার নেই। বি, এক্সিলেন্ট। তাহলে ট্রিটমেন্ট হচ্ছে রিভারক্সাবেন এন্ড অ্যানালজেসিয়া। তাহলে পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো পেশেন্ট স্টেবল নাকি আনস্টেবল। আনস্টেবল থাকলে কি হবে? ব্লাড প্রেশার কম থাকবে, ইউজুয়ালি 90 মিলিমিটার মার্কারি কম থাকে সিস্টোলিক প্রেশার। তাহলে স্টেবল পেশেন্টের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে আমাদের চয়েস আছে ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট লাইক রিভারক্সাবেন। আর যেহেতু পেশেন্টের পেইন আছে অ্যানালজেসিয়া দিব। আনস্টেবল হলে ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে আমরা দেবো আইভি ফ্লুইড, আর এরপরে করবো হচ্ছে থ্রোম্বোলাইসিস। তাহলে পালমোনারি এম্বোলিজম পেশেন্টের ক্ষেত্রে ব্লাড প্রেশারটা ইম্পর্টেন্ট। আর যদি কোনো পেশেন্ট প্রেগনেন্ট হয় এই অবস্থায় পালমোনারি এম্বোলিজম হয়, সেক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে আমরা চয়েস করবো হেপারিন। তাহলে এই তিনটা ট্রিটমেন্ট আমাদের মনে রাখা লাগবে। What additional drug treatment would be instigated as part of immediate treatment plan? তাহলে কি কাজে 50-year-old man with long-standing hypertension presents acutely with severe chest pain radiating through to his back. He looks unwell with a resting tachycardia, 110 beats per minute, blood pressure 150/96 millimeter mercury. No murmurs, neural examination reveals normal. CT scan of chest confirms type A aortic dissection. The local cardiothoracic center is contacted and urgent transfer as he has received acute opioid analgesia. তাহলে পেশেন্ট হচ্ছে টাইপ এ অ্যাওর্টিক ডিসেকশন আছে। তাহলে টাইপের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট চয়েস আছে সার্জারি। এখন যেহেতু সার্জারি করা যাচ্ছে না, সার্জারি আমরা ইন্ট্রাভেনাস ল্যাবেটোরাল দিব। আর যদি টাইপ বি হতো সেক্ষেত্রে ট্রিটমেন্ট চয়েস হচ্ছে আইভি ল্যাবেটোরাল ড্রাগ। আচ্ছা, এই পেশেন্ট যদি আমরা ইসিজি করি তাহলে ইসিজি কি ফাইন্ডিংস পাওয়া যেতে পারে? আর যদি অস্কালটেশন করি তাহলে কি পাইতে পারি? এমআই পাবো। কোন এমআই পাবো? ইনফিরিয়র এমআই, এক্সেলেন্ট। তাহলে ইনফিরিয়র এমআই পাওয়া যাবে। এর টেলিভিশন পাওয়া যাবে কোথায় কোথায়? 2, 3 ভিএফএ। আর অস্কালটেশন করলে আমরা পাবো এওরটিক এক্সিলারেশন, মানে আর্লি ডায়াস্টোলিক আমরা পাবো। আচ্ছা, আর একটু অ্যাডভান্স কোশ্চেন করি। এস টেলিভিশন যদি পাই আমরা 2 তে বেশি পাবো নাকি 3 তে বেশি পাবো? 3 তে বেশি পাবো। কেন? ডিউ টু ইনভলভমেন্ট অফ রাইট কর্নার আর্টারি। তাহলে এত দূর পর্যন্ত পরীক্ষা লাগবে না, তবে জানতে পারলে ভালো। What would be the optimal strategy for long-term anticoagulation? A 70-year-old woman with long-standing hypertension, diagnosed case of asymptomatic atrial fibrillation, echocardiography demonstrates normal left ventricular function, mild left ventricular hypertrophy, normal mitral valve structure. Left atrium is slightly enlarged. She is not keen on cardioversion and her rate is well controlled at 70 beats per minute. তাহলে পেশেন্টের স্ট্রোক প্রোফিল্যাক্সিসের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট চয়েস কি হবে? রিভারক্সাবেন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টের জন্য স্ট্রোক প্রোফাইলিক্সের চয়েস হচ্ছে আমাদের ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট, আনলেস মাইটাল ভালভুলার হার্ট ডিস্ক থাকে। মাইটাল ভালভুলার হার্ট ডিস্ক থাকলে সেক্ষেত্রে হচ্ছে ওয়ালফেরিন। পেশেন্টটা তো
লং টার্ম আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া লাগবে, সেক্ষেত্রে লো মোলেকুলার ফিভার কিন্তু লং টার্ম নেওয়া সম্ভব না। তাছাড়া ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট এটা চয়েস। আচ্ছা, এই পেশেন্ট থেকে একটা কোশ্চেন আসতে পারে, সাবভাস স্কোরিং করলে এটাকে স্কোরিং কত হবে? একটা পয়েন্ট বাদ গেছে। তাহলে পেশেন্ট হচ্ছে 70 ইয়ার্স, এটার জন্য কত পাবে স্কোরিং এ? 70 ইয়ার্স জন্য 1, হাইপারটেনশনের জন্য 1, আর ফিমেলের জন্য 1, তাহলে স্কোর হচ্ছে 3। তাহলে পেশেন্ট যদি ভালভুলার হার্ট ডিজিজ থাকে তাহলে সেক্ষেত্রে স্কোরিং এর দরকার নাই, আমরা সেক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দেবো। যদি ভালভুলার হার্ট ডিজিজ না থাকে সেক্ষেত্রে আমরা স্কোরিং করে তারপর দেখবো যে অ্যান্টিকোয়াগুলেন্ট লাগবে কিনা। মেলে হলে 1-এর বেশি হলে হবে, ফিমেলে হলে 2-এর বেশি হওয়া লাগবে। মেল হচ্ছে 1 বা 1-এর বেশি, আর ফিমেলে 2 বা 2-এর বেশি। A 30-year-old, কই গেল? 30-year-old woman is routinely seen by her GP 24 weeks into her first pregnancy. She well without adverse symptoms, blood pressure 150 by 96 millimeter mercury. What drug therapy would you prescribe? এটা একই, প্রেগনেন্সিতে কি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিবেন? অ্যান্সার আছে ল্যাবেটোলল। তাহলে ল্যাবেটোলল আমরা 2 জায়গায় পেলাম ট্রিটমেন্ট চয়েস। একটা হচ্ছে প্রেগনেন্সি পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি হাইপারটেনশন থাকে, আর একটা হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন। What would you consider adding as your next drug? 72-year-old white woman is referred to outpatients for advice regarding her hypertension management. She has been on treatment in the form of perindopril 4 milligram for 3 years. Blood pressure এখন রয়েছে 100 more than 160 beats per minute. Systolic, diastolic হচ্ছে 82, 85 beats millimeter mercury. Sorry, millimeter mercury. Renal function test normal, using deep stick test normal, left ventricular hypertrophy, আর BMI হচ্ছে 33। পেশেন্ট হচ্ছে 72-year-old, আগে থেকে একটা এস ইনহিবিটর পাচ্ছে, তার ব্লাড প্রেশার এখন আছে মোর দ্যান 160 সিস্টোলিক, আর 82, 85 হচ্ছে ডায়াস্টোলিক। তো অনেক ভেরিয়েশন হয়ে গেছে অ্যান্সারে। তাহলে পেশেন্টটা আসলে মেনলি আইসোলেট সিস্টোলিক হাইপারটেনশন আছে, ডায়াস্টোলিকটা নরমাল আছে, সিস্টোলিকটা শুধু বেশি। আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন আছে দুইটা, একটা হচ্ছে থায়াজাইড ডাইউরেটিক্স, আর একটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে আছে অ্যামলোডিপিন, নিফেডিপিন, এগুলো মানে অ্যামলোডিপিন আর কি। এটা হচ্ছে ডেভিডসনের বক্সে আছে, ডেভিডসনের কার্ডিওলজি চ্যাপ্টারে একটা বক্স আছে, ড্রাগস ফর অ্যান্টি হাইপারটেনসিভ, সরি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস। তাহলে ওই বক্স থেকে মোটামুটি যেগুলো পরীক্ষা কোশ্চেন আসে এর মধ্যে এটা একটা কমন কোশ্চেন, যে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা কি চয়েস করব। তাহলে সেখানে দুইটা অপশন আছে, একটা থায়াজাইড, একটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা যদি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন নাও বলে, তারপরে বয়স যদি 55 বেশি হয় সেক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনস কখন কোনটা দিব, এটা পরীক্ষায় আসে, গাইডলাইন আছে, একটু শর্টকাট ডিসকাস করি। ফার্স্টে দেখবো বয়স কত, 55 কম নাকি 55 বেশি, আর এসে দেখবো হচ্ছে আফ্রো ক্যারিবিয়ান অরিজিন কিনা। তাহলে বয়স 55 কম হলে আমাদের চয়েস হচ্ছে এস ইনহিবিটর অথবা এআরবি। বয়স 55 বেশি হলে আমাদের চয়েস হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা থায়াজাইড ডাইউরেটিক্স। যদি আফ্রো ক্যারিবিয়ান অরিজিন হয় সেক্ষেত্রে বয়স যেটাই হোক চয়েস হচ্ছে এটাই। আফ্রো ক্যারিবিয়ানদের ক্ষেত্রে এস ইনহিবিটর বা এআরবিটা খুব একটা ভালো কাজ করে না। এখন এটা দেওয়ার পর দেখলাম কন্ট্রোল হলো না, তাহলে এরপর হচ্ছে আমরা কম্বিনেশন দিব এ প্লাস সি, এস ইনহিবিটর বা এআরবি আর ক্যালসিয়াম ব্লকার। আগে যেটা পাইছে তার সাথে একটা যোগ করবো,
এরপরে কাজ না হলে ডায়াবেটিক্স যোগ করে দেবো, এসিডি গেল। এখন এরপর যদি রেসপন্স না করে এরপরে দেখবো না সেরকম পটাশিয়াম লেভেল। পটাশিয়াম যদি 4.5 এর কম থাকে তাহলে অ্যাড করবো হচ্ছে স্পাইরোনোল্যাকটোন, যেহেতু স্পাইরোনোল্যাকটোন পটাশিয়াম বাড়ায়। আর পটাশিয়াম যদি 4.5 এর বেশি থাকে সেক্ষেত্রে অ্যাড করবো হচ্ছে আলফা ব্লকার। আর এরপর যদি রেসপন্স না করে মানে ব্লাড প্রেশার না কমে তাহলে পেশেন্টকে রেফার টু নেফ্রোলজিস্ট। তাহলে নেফ্রোলজিস্টের কাছে রেফার করার একটা ইন্ডিকেশন আছে যে মোর দ্যান 3 বা 4 ডেক্সে যদি ব্লাড প্রেশার কন্ট্রোল না, এটা হচ্ছে রেফারেল ইন্ডিকেশন, এটা ডিভিশন নেফ্রোলজি চ্যাপ্টারে আছে। তাহলে এই ট্রিটমেন্ট প্রোটোকলটা মনে রাখা লাগবে, এটা যে কোনো পরীক্ষা দিতে গেলে আপনার এরকম ম্যানেজমেন্ট আসবে কখন কোনটা দিবেন। তাহলে ফার্স্ট আমরা কি দিলাম, বয়স দেখবো, আফ্রোক্যারিবিয়ান অরিজিন কান দেখবো, 55 কম হলে এসি নিউট্রাল বা ইআরবি, 55 বেশি বা আফ্রোক্যারিবিয়ান অরিজিন হলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা থাইরয়েড রেডিওটিক্স। প্রথমটা যদি কাজ নেই এরপর কম্বিনেশন দেবো, এ আর সি কম্বিনেশন, এরপর না হলে ডায়াবেটিক্স যোগ করবো। এরপর কাজ না হলে আমরা দেখবো পটাশিয়াম লেভেল কত আছে, 4.5 এর কম হলে স্পিরোনোল্যাকটোন, 4.5 এর বেশি হলে আলফা ব্লকার। এরপরে যদি ব্লাড প্রেশার কন্ট্রোল না হয় তাহলে রেফার টু নেফ্রোলজিস্ট। আর এর মাঝখানে আমাদের কি করতে হবে, একটা দেখতে হচ্ছে পেশেন্টের কমপ্লায়েন্স ঠিক আছে কিনা, ঠিক মতো সে ওষুধগুলো খাচ্ছে কিনা। তারপর দেখতে হবে তার সল্ট রেস্ট্রিকশন বা লাইফস্টাইল মডিফিকেশন এগুলো ঠিক মতো আছে কিনা। সল্ট রেস্ট্রিকশন, লাইফস্টাইল, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের জন্য বেশি ইম্পর্টেন্ট আর কি। আর থার্ড হচ্ছে সেকেন্ডারি কজ এক্সক্লুড করতে হবে যদি আমি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন থাকে। কোনটা কোনটা এক্সক্লুড করবেন, একটা হচ্ছে প্রাইমারি হাইপারস্টেনজম আছে কিনা, একটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা, 3 নম্বর হচ্ছে ফিওক্রোমোসাইটোমা আছে কিনা, আর একটা হচ্ছে সিকেডি, সিকেডি পেশেন্টগুলো ইউজুয়ালি ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না। তাহলে পরীক্ষার জন্য এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, হাইপারস্টেনিজম, রেনাল আর্টারি স্টেনোসিস আর ফিওক্রোমোসাইটোমা। কোন পেশেন্ট যদি দেখেন 2-3টা ড্রাগ দেওয়ার পর ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, এরকম একটা সিনারিও দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এগুলো দেখবেন, রেনাল আর্টারি স্টেনোসিস, হাইপারস্টেনিজম, ফিওক্রোমোসাইটোমা। কুলো কি কি থাকবে, রেনাল আর্টারি যদি স্টেনোসিস থাকে তাহলে পেশেন্টের কোনো একটা ব্রুই থাকবে, সেটা হতে পারে ক্যারোটিড ব্রুই, হতে পারে ফিমোরাল ব্রুই, বা জেনারেলাইজড অ্যাথেরোস্ক্লেরোসিস থাকতে পারে। তাহলে এই তিনটা কোনো একটা থাকলে ডায়াগনোসিস হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। আর যদি সাইজ আরো বেশি ভালো হয় তাহলে আপনাকে ক্লু দিয়ে দেবে যে আল্ট্রাসোনোগ্রামে কিডনি সাইজ অ্যাসিমেট্রিক্যাল আছে, একটা কিডনি ছোট আছে। আর হাইপারটেনশন যদি হয় সেক্ষেত্রে কি থাকবে, পটাশিয়াম লেভেল কম থাকবে, এটা ইনভেশন দেওয়া থাকতে পারে, পেশেন্টের পটাশিয়াম কম আছে, অথবা রেনিন অ্যাডিশনাল রেশিও এটা দেওয়া থাকতে পারে। আর ফিওক্রোমোসাইটোমার ক্ষেত্রে কি হবে, প্যারাক্সিমাল এপিসোডস অফ হেডেক, তারপর হচ্ছে পোস্টাল এই ডিজিনেস, এই ধরনের কোনো একটা হিস্ট্রি বা ক্লু দেওয়া থাকবে। তাহলে রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের পরীক্ষায় আসে। আচ্ছা, রেনাল অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে আরেকটা ক্লু দেওয়া থাকতে পারে, যে এই পেশেন্টগুলো ফ্ল্যাশ পালমোনারি এডিমা হয়, আর স্পেশালি এসি ইনহিবিটর বা এআরবি ড্রাগ দেওয়ার পরে বেশি হয়। তাহলে এই ক্লুগুলো দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন ধরনের কারণে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে হাইপারটেনশন ম্যানেজমেন্ট, এটা তো লাগবে মাস্ট। তাহলে প্র্যাকটিক্যাল লাইফে একইভাবে আমরা ম্যানেজ করতে পারি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাট্রিয়াল মিক্সোমা। অ্যাট্রিয়াল মিক্সোমা পরীক্ষা খুব একটা আসে না, এমআসিউতে একটু বেশি আসে, জাস্ট কয়েকটা ইনফরমেশন জেনে রাখলে হবে, এটা যদি পারেন ভালো, না পারলে সমস্যা নেই। তাহলে অ্যাট্রিয়াল মিক্সোমা কোথায় হয় মেইনলি বেশি, রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম এটা বেশি হয়। সেকেন্ডটা জানা দরকার নেই, এটা ফ্র্যাগমেন্টেশন হয় না, এটা বাদ। ইনভেশন অফ চয়েস কি অ্যাট্রিয়াল মিক্সোমার ক্ষেত্রে আমাদের, তাহলে ইকোকার্ডিওগ্রাফি টেস্ট। তাহলে ইকোকার্ডিওগ্রাম ইজ ডায়াগনস্টিক ইন মোস্ট কেসেস, তাহলে এটা হচ্ছে যে ট্রু অ্যান্সার। ক্লিনিক্যাল সায়েন্স ক্যান মিমিক সিভিয়ার মাইটাল ডিহাইড্রেশন, এটা কি এম এর মতো ফাইন্ডিংস পাওয়া যায় নাকি অন্য কোনো কিছু মতো ফাইন্ডিংস পাওয়া যায়, এমএস এর মতো ফাইন্ডিংস পাওয়া যায়। তাহলে এখানে একটা মিড ডায়াস্টলিক মারমার পাওয়া যায়, ডিফারেন্স হচ্ছে এটা পজিশনের সাথে মারমারটা চেঞ্জ হয়। রিকারেন্স ইজ ফ্রিকুয়েন্ট ইভেন আফটার সাকসেসফুল সার্জিক্যাল রিমুভাল অফ দ্য টিউমার, এটা ফলস, রিমুভাল করলে ইউজুয়ালি রিকারেন্ট হয় না। তাহলে এই কয়েকটা জিনিস আমরা জানলাম কি, এটা লেফট এট্রিয়ামে বেশি পাওয়া যায়, এটা মিমিক করা হচ্ছে মাইটাল স্টেনোসিসের মতো, তাহলে মিড ডায়াস্টলিক মারমার পাওয়া যায়, ডিফারেন্স হচ্ছে মারমার চেঞ্জেস উইথ পোস্টার, এটা একটু মনে রাখবেন, পোস্টার চেঞ্জ করলে মারমারটা চেঞ্জ হয়ে যায়। আর ট্রিটমেন্ট হচ্ছে কি সার্জারি। আর এই বিষয়গুলোর ক্ষেত্রে অনেক সিস্টেমিক ফিচার্স থাকতে পারে, লাইক ফিভার, ওয়েট লস, এগুলো থাকতে পারে। তাহলে পরীক্ষা যদি একটা সিনারি দেয় যখন একটা পেশেন্টের মিড ডায়াস্ট্রিক মারমার আছে এমএস এর মতো,
কিন্তু এর সাথে ফিভার আছে, ওয়েট লস আছে, ডায়াগনোসিস হচ্ছে অ্যাক্টিয়াল মিক্সোমা। মোস্ট কমন সাইট লেফট এট্রিয়াম, ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। তাহলে এই দুটা জিনিস আমি যখন পরীক্ষায় শর্টকাটে মনে রাখতাম যে এমএস এর সাথে সিস্টেম ফিচার্স মানে অ্যাক্টিয়াল মিক্সোমা, আর কোয়াক্টেশন অফ এয়ারটার সাথে সিস্টেম ফিচার্স থাকে, ডায়াগনোসিস কি ফিচার্স গুলো কোয়াক্টেশন অফ এয়ারটার মতো, কিন্তু পেশেন্টের ফিভার আছে, ওয়েট লস আছে, সিআরপিএস এর বেশি, তাহলে ডায়াগনোসিস হচ্ছে টাকাশি সার্জারাইটিস। তাহলে এইভাবে নিজের মতো একটু সাজায় নিতে হবে যে মানে সিনারিও গুলো দেখে আমি শর্টকাট কিভাবে বের করতে পারি। তাহলে টাকা ইস্যু এবং কোয়াক্টেশন অফ এয়ারটা দুইটা ফিচার্স একই রকমের থাকে। একই থাকার কারণ হচ্ছে কোয়াক্টেশন অফ এয়ারটা সেকেন্ডারি কজ হচ্ছে টাকা ইস্যু আর্টারাইটিস। সিমটমস সিমিলারই থাকবে, শুধু সিস্টেমিক ফিচার্স এক্সট্রা থাকবে। আচ্ছা, অনেক বলা হয়ে গেছে। হোয়াট উড বি দ্য বেস্ট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ইন দিস কেস? তাহলে এই পেশেন্ট হু হ্যাজ বিন given an IV injection of potassium chloride develops ventricular tachycardia, blood pressure 60/40, pulse হচ্ছে 150, ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে? পেশেন্ট অলরেডি ভিটি ডেভেলপ করে গেছে, হিমোডাইনামিক্যালি আনস্টেবল, পালস 150, বিপি 60/40। আচ্ছা, ক্যালসিয়াম গ্লুকোনেটের কাজ কি? এক্সেলেন্ট, অ্যান্সার হচ্ছে ডিসি কার্ডিওভার্সন। তাহলে ক্যালসিয়াম গ্লুকোনেট মেইনলি হচ্ছে মেমব্রেনের প্রোটেকশন দেয়, স্টেবিলাইজ মেমব্রেন করে, কিন্তু যার ভিটি হয়ে গেছে তাদের মেমব্রেন স্প্লেস করে খুব একটা লাভ নেই, এটা হচ্ছে প্রোফাইলেক্টিক ট্রিটমেন্ট। তাহলে যে পেশেন্টের ভিটি ডেভেলপ করে গেছে, পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে গেছে, তার ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ডিসি কার্ডিওভার্সন। যদি কোনো পেশেন্টের হাইপারক্যালিমিয়া থাকে, তার যদি ভিটি ডেভেলপ না করে, শুধু হাইপারক্যালিমিয়া থাকলে সেই ক্ষেত্রে আমরা এই ভিটি প্রিভেন্ট করার জন্য আমরা দিই হচ্ছে 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট। তাহলে যে পেশেন্ট অলরেডি ভিটি হয়ে আনস্টেবল হয়ে গেছে তার ক্ষেত্রে এটা আমাদের খুব একটা কাজে আসবে না। হোয়াট উড বি দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং অন ইসিজি? পেশেন্টে কি আছে? সিকেডি পেশেন্ট, পটাশিয়াম লেভেল আছে 7.1। তাহলে পিক টি ওয়েভ, মানে এটা একটা ছবি আমরা গ্রুপে দিছিলাম প্রথমে। মানে হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে কি হয়, একটা ছবি দিয়ে আসছিল যে এইদিকে একটা টান দেয় আর এইদিকে একটা টান দেয়। তাহলে টি ওয়েভ যেটা, এটা হচ্ছে পিকড হবে, বড় হবে, এইদিকে টানার ফলে কি হবে, কিউআরএস টা ওয়াইড হয়ে যাবে, পি ওয়েভটা আস্তে আস্তে ডিমিনিশড হবে। তাহলে এগুলো হচ্ছে হাইপার ক্যালেমিয়ার ইসিজি ফাইন্ডিংস। আর এট লাস্টে কি সাইন ওয়েভ পাওয়া যেতে পারে। তাহলে টল পিক টি ওয়েভ, কিউআরএস ওয়াইডনিং, আর অ্যাবসেন্ট বা ডিমিনিশড পি ওয়েভ, এন্ড লাস্ট হচ্ছে বেরিসিভিয়ার ক্ষেত্রে সাইন ওয়েভ। তাহলে পিক টি ওয়েভ এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং অফ হাইপার ক্যালেমিয়া। প্রমিনেন্ট ইউ ওয়েভ কোথায় পাই আমরা? Which one of the following treatments would be the most appropriate? তাহলে পেশেন্টে কি আছে? 69-year-old man, 30-minute history of chest pain, ECG shows inferior wall infarction, ST elevation 3 millimeter, no history of diabetes, injury of previous surgery, blood pressure normal, pulse 58/70। তাহলে পেশেন্টে মেইনলি হচ্ছে ইনফিরিয়র ST elevated MI আছে, আর 30 মিনিটের চেস্ট পেন হিস্ট্রি। হাইপোক্যালামিয়া তো আমরা ওই ইউএফ পাবো। আচ্ছা, ST elevated ইনফিরিয়র ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে? এক্সেলেন্ট। তাহলে হচ্ছে আমরা অ্যাসপিরিন দেবো, প্রাসিকুয়াল দেবো, আর প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি বা পিসিআই করবো। তাহলে এমআই পেশেন্টের ক্ষেত্রে আমরা কয়েকটা ড্রাগ কমনলি দিই। আমরা কি কি দিই? অ্যাসপিরিন দিই, ক্লোপিডোগ্রাল দিই লোডিং ডোজ, আর এর সাথে পেইন কমানোর জন্য দিই ওপিয়েটস। আর ট্রিটমেন্টের চয়েস আছে পিসিআই বা এনজিওপ্লাস্টি। এখন এই ক্লোপিডোগ্রালের পরিবর্তে প্রাসিকুয়াল দেওয়া যেতে পারে, অথবা টিকাগ্রাল দেওয়া যেতে পারে।
ক্লোপিডোগ্রালে সুবিধা আছে, এটা একটু ব্লিডিং রিস্ক কম, আর এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা আছে, এটা কস্ট ইফেক্টিভ আর কি। টিকাগ্রিজল সম্ভবত 90 টাকা বা 80 টাকা দাম, ফিরাজোগ্রালের দাম বেশি। তাহলে এমআই থেকে দুইভাবে কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে ইনিশিয়াল ট্রিটমেন্ট বা লোডিং ডোজ কি কি দিবেন, এর মধ্যে আসবে অ্যাসপিরিন, সাথে ক্লোপিডোগ্রাল, ফিরাজোগ্রাল বা টিকাগ্রিজলের যে কোনো একটা। আর ডেফিনিটিভ ট্রিটমেন্ট বা গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে পিসিআই, অনেক সময় পিসিআই না লিখে এনজিওপ্লাস্টি লেখা থাকতে পারে। হোয়াট ইজ দ্য মোস্ট প্রবল ডায়াগনোসিস? 20-year-old woman presents with a history of dyspnea on exertion. On exertion, he has a wide, fixed, splitting second heart sound and injection systolic murmur in the left second interval space. ECG shows left axis deviation. তাহলে wide, fixed, second heart sound এর সাথে আছে left axis deviation. ডায়াগনোসিস হচ্ছে অস্টিয়াম প্রিমাম সেপ্টোডিকেট। তাহলে এসডি দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অস্টিয়াম প্রিমাম আর একটা হচ্ছে অস্টিয়াম সেকেন্ডাম। তাহলে এসডি তে ওয়াইড ফিক্সড স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড, এটা আমরা সবাই জানি। পরীক্ষা হলে গিয়ে দেখলেন অপশন দুইটা আছে, অস্টিয়াম প্রিমিয়াম ডিফেক্ট, অস্টিয়াম সেকেন্ডাম ডিফেক্ট, তখন হয়ে যেতে পারে কনফিউশন। তাহলে সেকেন্ডাম হচ্ছে এখানে রাইট এক্সিস ডেভিয়েশন থাকবে, আমি মনে রাখতাম আরএস দিয়ে, আরএস পাশাপাশি রাইট এক্সিস ডেভিয়েশন থাকে সেকেন্ডামে, আর প্রিমিয়ামে থাকবে হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন। তাহলে এটা একটু মনে রাখা লাগবে, অনেক সময় কোশ্চেন কঠিন করতে চাইলে সায়দা এই ধরনের অপশন দিয়ে দিতে পারে। Which drug may be effective in reducing mortality outside the acute situation? Patient diagnosis congestive heart failure. তাহলে মর্টালিটি বেনিফিট ইন হার্ট ফেলার কোন ড্রাগ দিতে পারে? এনালিপ্রিল প্লেস ইনহিবিটর। তাহলে এটা এর আগে আমরা কয়েকবার ডিসকাস করছি, এটা নিয়ে টাইম ওয়েস্ট করবো না। Which one of the following drugs would be most appropriate for this patient? 75-year-old man with isolated systolic hypertension, urinary incontinence, gout and asthma, blood pressure 190/86 mmHg। তাহলে আমরা যেবার এফএসএস পার্টন দিয়েছিলাম সেবার ঠিক এই সেম কোশ্চেনটা দিছিল, একটু হয়তো সিনারিও চেঞ্জ করা ছিল, বাট ফিচার্স গুলো এমনই। তাহলে এটা ট্রিটমেন্ট সবসময় হবে অ্যামনোডিফিন। তাহলে বেন্ড্রোফ্লুজাইড বা থাইজাইড ডায়াবেটিক্স আর ক্যালসিয়াম চ্যানেল ব্লক, এই দুটো হচ্ছে আমরা আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন ইউজ করি, আর বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে এই দুটো ড্রাগ ইউজ করি। পেশেন্ট যেহেতু ইউরিনারি ইনকন্টিনেন্স আছে এবং গাউট আছে, থাইজাইড ডায়াবেটিক্স দুইটাই অ্যাভয়েড করতে পারে, সো এটা আমরা অ্যাভয়েড করবো, আমরা দিব হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তাহলে কোন ড্রাগ কোনটাতে কন্ট্রাইন্ডিকেটেড এটা একটু জেনে রাখা লাগবে। অন্য দেখতে পাচ্ছেন স্ক্রিনশট তো অন করা আছে। এটা তাহলে মানে আপনার নেটওয়ার্ক সমস্যা হইতেছে। His medications on discharge should include which one of the following with respect to proven outcome benefit? তাহলে পেশেন্ট ডায়াগনোসিস কি আছে? এক্সটেন্সিভ anterior myocardial infarction, ejection fraction 35%, otherwise asymptomatic। তাহলে এমআই পেশেন্ট উইথ হার্ট ফেলার উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, তাহলে কি কি ড্রাগ দেবো আমরা তাকে? তাহলে অ্যাসপিরিন সবগুলোতে কমন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, সবগুলোকে দেওয়া লাগবে। এরপরে ড্রাগ আসছে বিসোপ্রোল, অ্যাটেনোল, নাইট্রেট, অ্যাটেনোল, এটার মধ্যে কোনটা চয়েস করবেন? স্ট্যাটিন সবগুলোতে কমন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে পেশেন্টকে এমআই পেশেন্টের জন্য অ্যাসপিরিন, স্ট্যাটিন তো মাস্ট, এসি ইনহিবিটর, বিটা ব্লকার এই দুটো মাস্ট। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা খুব কমনলি আসে। এমআই পেশেন্টের ডিসচার্জের সময় কোনটা দিবেন, হার্ট ফেলার পেশেন্টের কোনটা দিবেন, মর্টালিটি বেনিফিট কোনটা আছে, প্রগনোস্টিক বেনিফিট কোনটা আছে। How to do next? 45-year-old asthmatic patient with 2 previous I2 admissions presents with palpitation. He is on no other medication apart from his asthma therapies. An ECG shows supraventricular tachycardia with narrow QRS complex.
সাইনাস মেসেজ ইজ নট সাকসেসফুল, ব্লাড প্রেশার মেইনটেইন নরমাল। তাহলে পেশেন্টের অ্যাজমা আছে, এসবিটি আছে, সাইনাস মেসেজ দিয়ে কাজে লাগে নাই। তাহলে ট্রিটমেন্ট আছে ইন্টারভেনাস ভেরাপামিন। তাহলে এসবিটি ক্ষেত্রে আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট করি হচ্ছে ক্যারোটিড সাইনাস মেসেজ দিয়ে অথবা ভালসালভা ম্যানোভার করি। যদি রেসপন্স না করি আইভি অ্যাডিনোসাইন দিই। এরপরে যদি কন্ট্রাইন্ডিকেট থাকে তাহলে অ্যাডিনোসাইন না দিয়ে আমরা দিব হচ্ছে ভেরাপামিন। তাহলে এমআরসি পরীক্ষাগুলোতে এই কয়েকটা জিনিস খেয়াল রাখা লাগবে। দুইটা জিনিস কমনলি ভুল হয়। একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে পেনিসিলিন অ্যালার্জি আছে কিনা, আর একটা হচ্ছে যে এই ধরনের কোনো কন্টেন্ট আছে কিনা, পেশেন্টের অ্যাজমা আছে কিনা, টিসি দেখে তো গ্লুকোম আছে কিনা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর এমআরসি পরীক্ষাতে কিন্তু পেনিসিলিন অ্যালার্জির কথা প্রথমে লেখে না, পুরো একটা সিনারিও আপনাকে দিয়ে দিবে, সবকিছু লিখে লাস্ট লিখবে পেশেন্ট ইজ পেনিসিলিন অ্যালার্জি। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। 57-year-old man, ischemic heart disease, recent transient ischemic attack, prescribed clopidogrel. Mechanism of action কি? তাহলে ব্লকস এডিপি রিসেপ্টর। তাহলে হেমাটোলজি বক্সটা কিন্তু বলছে এটা খুবই ইম্পর্টেন্ট। লাস্ট টাইমে দুইটা কোশ্চেন আসছে একটা বক্স থেকে। মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যান্টিপ্লেটলেট ড্রাগস এন্ড অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস যেগুলো আছে। হুইচ ড্রাগ ইজ মোস্ট লাইকলি টু বি রেসপন্সিবল? আচ্ছা, এটা তো আমরা একবার পড়ছি। না সরি, 49-year-old man is noted to have shortening of QT interval. তাহলে আগে আমরা পড়ছিলাম লং কিউটি, এটা হচ্ছে শর্ট কিউটি। তাহলে অ্যান্সার আছে ডিগক্সিন। তাহলে ডিগক্সিন হচ্ছে কিউটি ইন্টারভাল শর্টেনিং করে, এটা ইম্পর্টেন্ট অনেক বেশি। আর কি কি করতে পারে? তাহলে হাইপোক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসিয়াম, হাইপোক্যালেমিয়া এগুলো হচ্ছে লং কিউটি করে। এই দুটো যদি হয়, ক্যালসিয়াম বাড়লে, ম্যাগনেসিয়াম বাড়লে, পটাশিয়াম বাড়লে শর্ট কিউটি হতে পারে। আর এর সাথে যোগ আছে ডিগক্সিন। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট? কি পেশেন্ট? 50-year-old man with non-pole left ventricular function. He has a regular he has a regular broad complex tachycardia with capture and fusion beat at a rate of 150 beats per minute. Blood pressure normal আছে। পেশেন্টে মেইনলি আছে ভিটি। ভিটি ক্ষেত্রে যদি স্টেবল পেশেন্ট থাকে আমরা ট্রিটমেন্ট হবে হচ্ছে অ্যামিওডাজোল। ফ্লেকেনাইড কি আমরা দিতে পারবো এখানে? কেন? বল এক্সেলেন্ট। তাহলে এএফ আর ভিটি দুইটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু ফ্লেকেনাইড আছে, অ্যামিওডাজোল আছে। যদি পেশেন্টের স্ট্রাকচারাল কোনো হার্ট ডিজিজ থাকে অথবা ইসকেমিক হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে ফ্লেকেনাইড কন্ট্রাইন্ডিকেটেড, সেক্ষেত্রে আমরা অ্যামাডান চয়েস করবো। তাহলে পেশেন্ট যেহেতু পোল লেফট ভেন্ট্রিকুলার ফাংশন আছে, তার মানে তখন একটা স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ফ্লেকেনাইড দেওয়া যাবে না। তাহলে এফ এর ক্ষেত্রে, বিডি ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে এটা মনে রাখা লাগবে। Which one of the following complications of his myocardial infarction is most likely to have occurred? MI complications very much important. 54-year-old man is 48 hour post myocardial infarction. Patient has new pulmonary edema and falling urinary output or inhalation. He has a pansystolic murmur loudest at the apex. Against হচ্ছে acute mitral regurgitation. তাহলে এখান থেকে এমআই কমপ্লিকেশন আর কি কি হইতে পারে? ইএসডি তো না, পালমোনারি না, ভেন্ট্রিকুলার রাপচার হইতে পারে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হইতে পারে। ভেন্ট্রিকুলার রাপচার হলে পেশেন্টের কি ধরনের ফিচার্স পাওয়া যেতে পারে? কার্ডিয়াক টেম্পোনারি অ্যাক্সিডেন্ট। তাহলে ভেন্ট্রিকুলার রাপচার হলে পেশেন্ট হবে কার্ডিয়াক টেম্পোনেট। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের টেম্পোনেট ফিচার্স থাকবে কি? পেশেন্ট শক থাকবে, তাহলে বিপি কম থাকবে, টাইকার্ডিয়া থাকবে, জেভি রেস থাকতে পারে, আর সাথে থাকবে হচ্ছে মাফলড হার্ট সাউন্ড।
ভিএসডি হলে কি পাবো আমরা? তাই এখানেও পেনসিস্টোলিক মান পাওয়া যাবে। ওভার দ্য পেরিকার্ডিয়াম। আর পার্থক্য কি থাকবে? এই ক্ষেত্রে পেশেন্টের পালমোনারি ইডিমা থাকবে না। পেশেন্ট যদি পালমোনারি ইডিমা থাকে তাহলে এটা হচ্ছে এমআর। আর পালমোনারি ইডিমা যদি না থাকে, শুধু পেনসিলিক মারমার থাকে, আর লেফট স্টার্ন বর্ডারে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে ভিএসডি। Which one of the following is the most appropriate step in long-term management? তাহলে কি আছে? 70-year-old woman, history of dyspnea and palpitation for 6 months. ECG showed atrial fibrillation. She was started on long-term digoxin, diuretics, and aspirin. Now presents with two short-lived episodes of altered sensation in the left face, left arm, and leg. There is poor coordination of the left hand, but she tells you that this has begun 6 months earlier. Echo shows normal, CT head shows normal. তাহলে 70-year-old পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, এখন প্রেজেন্ট করছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক নিয়ে। পেশেন্টের লং টার্ম ম্যানেজমেন্টের জন্য ট্রিটমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা এখন? এ। তাহলে পেশেন্ট হচ্ছে অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ দিতে হবে। তাহলে পেশেন্টের 70 ইয়ারের জন্য একটা স্কোরিং ফ্যাক্টর 1 পাবে। এরপর হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের জন্য হচ্ছে 2 স্কোর। ওমেন পেশেন্ট ফিমেল সেক্সের জন্য 1। তাহলে স্কোর হয়ে যাইতেছে 4। তাহলে পেশেন্টকে অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ দিতে হবে। তাহলে এফ এর থেকে কিন্তু ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। রেট রিদম কন্ট্রোল থেকে বেশি ইউজুয়াল আসে স্ট্রোক প্রোফাইল এক্সিসটা। Which one of the following is the most likely diagnosis? 32-year-old man recently diagnosed with ankylosing spondylitis. Echocardiogram shows a valvular abnormality. তাহলে ankylosing spondylitis আমরা কি ধরনের valvular heart disease পাই? aortic regurgitation। তাহলে aortic regurgitation কিছু সেকেন্ডারি কজ আছে। একটা হচ্ছে ankylosing spondylitis, আর কি কি আছে? aortic dilation। ডিজিজ কন্ডিশন কি কি আছে যেগুলোতে aortic থাকবে? সিফিলিস একটা, মালফান একটা, আর কিছু আছে? আচ্ছা, এই তিনটে কথা আমার মনে আছে, আর একটা কুসংবাদ থাকতে পারে, এটা আমার মনে নেই। তাহলে এগুলো একটু মনে রাখা লাগবে। মালফানের ক্ষেত্রে এইটা অ্যাঙ্গোস্পন্ডিলাইটিস, আর হচ্ছে যে সিফিলিস। এছাড়া রিঅ্যাক্টিভ আর্থাইটিসও কিন্তু হচ্ছে অ্যাওরটিক রুট ইনভলভমেন্ট হইতে পারে। রিঅ্যাক্টিভ না, যে কোনো হচ্ছে আপনার সেরোনেগেটিভ যে আর্থাইটিস গুলো আছে, স্পন্ডালোলিথিস, যে কোনোটা অ্যাওরটিক রুট ডাইলেশন হতে পারে, অ্যাওরটিক রিঅ্যাডিশন হতে পারে। আচ্ছা, এটা তো পড়ে ফেলছি আমরা। 36-year-old woman presents with cerebral infarct following treatment for a DVT. What is the most likely underlying cardiac abnormality? তাহলে এটা আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল। তাহলে পেটেন্ট ফোরামেন ওভালি। আর কোনো যদি পেটেন্ট ফোরামেন ওভালি না থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার এসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের ক্ষেত্রে হইতে পারে, কিন্তু পেটেন্ট ফোরামেন ওভালিটা বেশি কম। এবার হচ্ছে ডায়াগনোসিস। 38-year-old man smokes 60 cigarettes per day, presents with pain at rest in his legs, unable to walk more than a few yards, owing to ischemic pain. On examination, there is prolonged capillary refill, necrotic ulcers at the tip of his toes, also evidence of thrombophlebitis. তাহলে 38-year-old smoker, ischemic leg pain, এর সাথে থ্রোম্বোফ্লেবাইটিস আছে, আলসার আছে। ডায়াগনোসিস কি? বার্জেস ডিজিজ। তাহলে যে কিছুক্ষণ হাঁটার পরে পায়ে পেইন হয়, এটাকে বলে ক্লডিকেশন পেইন। ক্লডিকেশন পেইন কয় ধরনের হতে পারে? একটা হচ্ছে ভাস্কুলার,
আর হচ্ছে নিউরোপ্যাথিক। নিউরোপ্যাথিকটা আমরা কোথায় পাই? তাহলে ভাস্কুলারটা আমরা পাই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে বা অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা বলেন বার্জাস ডিজিজ এগুলোতে। আর নিউরোপ্যাথিক পাই হচ্ছে আমরা যদি স্পাইনাল ক্যানাল স্টেনোসিস থাকে। ডায়াবেটিস মেলিটাস হয় ভাস্কুলার টাইপের, হ্যাঁ এটা। স্পাইনাল ক্যানাল স্টেনোসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে এরকম নিউরোপ্যাথিক থাকতে পারে। দুইটা ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা পালস এক্সামিনেশন করব। ভাস্কুলার ক্ষেত্রে পালস অ্যাবসেন্ট থাকবে, নিউরোপ্যাথিক ক্ষেত্রে পালস প্রেজেন্ট থাকবে। তাহলে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস পেশেন্টগুলো কিন্তু এরকম প্রলিগেশন পেইনে প্রেজেন্ট করতে পারে, কিছু দূর হাঁটার পরে গিয়ে তার দেখা যায় পেইন শুরু হয়। Her diagnosis fits best with this clinical picture. এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 42-year-old painter presents to the emergency department with symptoms of vertigo, diplopia, and gait unsteadiness at the end of a busy afternoon painting the interior of a property. On examination, there is a markedly lower blood pressure in the left arm. 42-year-old painter examination complaint হচ্ছে vertigo, diplopia, হচ্ছে gait disturbance. ব্লাড প্রেশার আছে লেফট আর্মে, রাইট আর্মের তুলনায় লেফট আর্ম হচ্ছে অনেক কম। ডায়াগনোসিস কি হবে? সাবক্লেভিয়ান স্টিল সিনড্রোম। তাহলে পেইন্টার প্রফেশনের দুইটা কেজে সবচেয়ে সিনারিও বেশি আসে পরীক্ষায়। একটা আসে মাইস্থানিয়া দিয়ে, আর একটা আসে হচ্ছে সাবক্লেভিয়ান স্টিল সিনড্রোম দিয়ে। কারণ দুইটা ক্ষেত্রে হচ্ছে যে আপার লিম্ব ইনভলভমেন্টটা বেশি থাকে। তাহলে মাইস্থানিয়া পেশেন্টগুলোর ক্ষেত্রে কি নিয়ে আসবে? সেগুলোর ক্ষেত্রে আসবে উইকনেস নিয়ে। আর এখানে আসবে মেইনলি হচ্ছে পোস্টিরিয়র সার্কুলেশন সিমটমস নিয়ে, লাইক ভার্টিগো, ডিপ্লোপিয়া, গেট আনস্টিডিনেস। কেন হয় এটা এক্সপ্লেনেশনের জন্য আমি একটা ছবি নামায় রাখছি। এই ছবিটা যদি একটু দেখেন খেয়াল করে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক আর্চের তিনটা ব্রাঞ্চ হয়ে গেল। ঠিক আছে, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান। তাহলে আর এটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি ব্রাঞ্চ, সরি ভার্টিব্রাল আর্টারি। রাইট সাবক্লেভিয়ান থেকে এখানটা একটা উঠছে, আর এই পাশে যে একটা লেফট ভার্টিব্রাল আর্টারি, দুইটা মিলে কি হয়? ব্যাজিলার আর্টারি। তাহলে এই ভার্টিব্রাল আর্টারি আর ব্যাজিলার আর্টারি এগুলো সাপ্লাই দেয় কোথায়? আমাদের ব্রেন স্টেমকে। সাবক্লেভিয়ান স্টলে কি হয়? এই যে সাবক্লেভিয়ান আর্টারিতে প্রক্সিমালি হচ্ছে যে অক্লোশন থাকে বা অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, যাই থাকুক। এইটা স্টেনোসিস থাকার ফলে কি এখানে ব্লাড সাপ্লাই খুব একটা যায় না। এখানে যদি ব্লাড সাপ্লাই খুব বেশি না যায়, সেক্ষেত্রে আমাদের আর্মে যে ব্লাড সাপ্লাই সেটা আসবে কিভাবে? এই যে ভার্টিব্রাল আর্টারি দুই পাশের সাথে কানেকশন আছে, অপোজিট সাইড থেকে এখানে ব্লাড সার্কুলেশন পাবে। সমস্যা হবে কি, যখন প্রথম সমস্যা হচ্ছে যেহেতু এখানে স্টেনোসিস আছে, সো এই আর্মে ব্লাড প্রেশারটা কম থাকবে। তাহলে রাইট সাইডে তার ব্লাড প্রেশার নর্মাল আছে বা বেশি আসে, লেফট আর্মে তার ব্লাড প্রেশার কম, যেহেতু এখানে স্টেনোসিস আছে প্রপারলি ব্লাড সার্কুলেশন পাচ্ছে না। সেকেন্ড সমস্যা কি হবে? সে যখন এই বাম হাত দিয়ে বেশি বেশি কাজ করবে, হাতে সার্কুলেশন যখন বেশি লাগবে, ভ্যাসোডাইলেশন হবে, তখন ভার্টিব্রাল আর্টারি থেকে ব্লাড গুলো লেফট আর্মে বেশি বেশি চলে যাবে। সমস্যা কি হবে? ভার্টিব্রাল আর্টারিতে যদি ব্লাড সাপ্লাই আর্মে বেশি চলে আসে, তখন ভার্টিব্রাল আর্টারি ব্লাড সাপ্লাই কম থাকবে। তখন কি হবে? ব্রেন স্টেমে হাইপোপারফিউশন হবে। ব্রেন স্টেম হাইপোপারফিউশন হলে কি হবে? ব্রেন স্টেমে প্রপারলি ব্লাড সাপ্লাই পাবে না, ব্রেন স্টেমের সাইনগুলো তখন দেখা যাবে। পেশেন্টের ভার্টাইগো হবে, ডিপ্লোপিয়া হবে, তারপরে আনস্টেডি গেট হবে। তাহলে এই পেশেন্টগুলো যখন হাতের কাজ বেশি করবে, তাহলে যারা পেইন্টার তাদের ক্ষেত্রে বেশি হয়, যারা কৃষি কাজ করে তাদের ক্ষেত্রে হবে, যারা টিচার বোর্ডে লেখালেখি করে তাদের ক্ষেত্রে এগুলো বেশি হবে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে প্রফেশনটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আপার লিম্বে অ্যাক্টিভিটি যত বেশি হবে, ব্লাড সার্কুলেশন তত বেশি হচ্ছে, মানে ব্রেন সার্কুলেশন, ব্রেন বলছে যে ব্রেন স্টেমের সার্কুলেশনের পরিবর্তে ব্লাডটা বেশি বেশি চলে যাবে হচ্ছে আর্মে। এর ফলে কি হবে? হাইপোপারফিউশন হবে, পেশেন্টের যে পোস্টিরিয়র সার্কুলেশন স্ট্রোকের টাইপ ফিচার পাওয়া যাবে।
এটার সাথে কম্পিটিশন হতে পারে পোস্টেরিয়র সার্কুলেশন ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকে। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের সাথে এটা পার্থক্য কি? ওইটা থাকবে হচ্ছে খুবই শর্ট ডিউরেশনের জন্য, আর এরকম অ্যাক্টিভিটির মাধ্যমে এটা বাড়বে না। এই ক্ষেত্রে বলা হয়েছে এই সিনারিও দেখেন বলতেছে কি মোর মার্ক এট দ্য এন্ড অফ এ বিজি আফটারনুন, তার মানে যত কাজ বেশি করতেছে তার এটাও তো বেশি বাড়তেছে। এটা হচ্ছে টিআই এর সাথে যায় না, এটা হচ্ছে সাবক্লেভিয়ান স্কিল সিনেমার সাথে বেশি যায়। এরকম অ্যাক্টিভিটির পরে দুর্বলতা বেশি বাড়তেছে বা সিমটম বেশি বাড়তেছে, এরকম ক্লাসিক্যাল সিনিয়র পরীক্ষা আসে দুইটা দিয়ে, একটা সাবক্লেভিয়ান স্কিল সিনড্রোম আর একটা হচ্ছে মাইসনার গ্র্যাভিস, যেগুলোতে আপনার অ্যাক্টিভিটিস বেশি হয় সিমটমস গুলা। তাহলে এগুলো যখন কয়েকটা কোশ্চেন সলভ করবেন বারবার, তখন এই সিনারিগুলো ফ্যামিলিয়ার হয়ে যাবে যে কোন সিনারিগুলো কিভাবে আসতেছে। সাপ্লিমেন্ট স্টিল দিলে এরকমই কোন একটা সিনারিও দিবে যেখানে প্রফেশনটা খুবই ইম্পর্টেন্ট থাকবে। 17-year-old youth brought to the GP by his mother. He was previously seen 2 weeks earlier suffering from acute pharyngitis. Her teeth are in generally poor condition, but otherwise there is no previous medical history. Examination fever আছে পেশেন্টের, polyarthritis আছে, সাবকিউটেনিয়াস নোডিউল আছে, মাইটাল ডিহাইড্রেশন আছে। ডায়াগনোসিস কি তাহলে? রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভার অর্গানিজমের নাম কি? গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই। আচ্ছা, এখানে হিস্টোলজি করলে প্যাথোগনমিক একটা লেশন পাওয়া যায়, স্পেশালি যদি কার্ডিয়াক ইনভলভমেন্ট হয়। এটাকে কি বলে? অ্যাশকফ নোডিউল। ঠিক আছে। রিউমেটিক ফিভার পেশেন্টটা যদি অ্যাবনর্মাল মুভমেন্টে প্রেজেন্ট করে, তাহলে সেটা ডায়াগনোস কি হবে? সিডেনহামস কোরিয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে এগুলো কোশ্চেন আসতে পারে। আর মেজোকেটে কি কি আছে? জোনস। জে ফর? তাহলে জে ফর হচ্ছে মাইগ্রেটরি জয়েন্ট পেইন, ও ফর হচ্ছে এটা আমাদের প্যানক্রিয়াটিস, ও ফর অল লেয়ার অফ পেরিকার্ডিয়াম মনে রাখতে পারেন, অল লেয়ার অফ কার্ডিয়াক। এন ফর হচ্ছে সাবকিউটানাস নোডিউল, ই ফর দিয়াথাম আজিনেটাম, আর এস ফর সিডেনামস কোরিয়া। তাহলে এগুলো হচ্ছে মেজোক্রাইটেরিয়া। মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস আচ্ছা, যে এগুলোতে রিসেন্ট কিছু চেঞ্জ আছে, এটা একটু দেখে নিয়েন। এটা তো পরীক্ষায় খুব একটা লাগবে না, তবে যদি পার্ট টু পরীক্ষা দিতে যান বা হচ্ছে হসপিটাল পরীক্ষাগুলো দিতে গেলে এগুলো তো ধরতে পারে। এই যে রিমোট যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে ওটাতে কিছু চেঞ্জ আছে, ডেভিডসন যেটা দেওয়া আছে ওটা পুরাতন, ওটা চেঞ্জ হয়েছে। এটা একটু দেখে নিন আপডেটেড জোনস ক্রাইটেরিয়া। ওকে, তাহলে আজকে কোশ্চেন এগুলো ছিল, আজকে কোশ্চেন নাই, না কোশ্চেন ডিসকাস করা হয়ে গেছে। আর কোনো কোশ্চেন আছে আজকে ডিসকাশন নিয়ে? না থাকলে আমাদের আজকে ক্লাস এ পর্যন্তই। আমরা আরেকদিন হয়তো কার্ডিও নিব, এরপরে হচ্ছে এন্ডোক্রাইন শুরু করবো ইনশাল্লাহ। সোম্বো এম্বোলিজম গুলা, সোম্বো এম্বোলিজম কোনটা? সোম্বো এম্বোলিজম কোন টাইপটা, কোনটাতে কনফিউশন হচ্ছে?
সোম্য এম্বোলিজম বলতে কি মানে কোনটা বলছেন? ডিভিটি, পালমোনারি এম্বোলিজম কোনটা বুঝি নাই ঠিক। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত।